আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন দেশের এই সূচনা লগ্নে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমি এসেছি। আমার পূর্ববর্তী যে ফেসবুক পেজটা ছিল সেই পেজটা আমার হ্যাক করা হয়েছিল। এটা বিগত সরকারের সময়, কারণ আমি বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লিখতাম এবং অন্যায়ের বিরুদ্ধে লিখতাম, ন্যায়ের পক্ষে লিখতাম, যার কারণে সেই বিগত সরকারের যারা ব্যক্তিবর্গ ছিলেন, তাদের মতাদর্শের যারা লোক ছিলেন, আমার ফেসবুক পেজটিকে হ্যাক করেছে এবং আমাকে অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছিল। তো আমি এখন আবার সেই নতুনভাবে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এখনও আমি বলতে বা লিখতে সেই যে একটা রেশ ছিল, যে বলতে বা লেখার নতুন করে যে দেশের একটা ভয়, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি, যার কারণে দীর্ঘদিন লিখিনি। কিন্তু এখন যেহেতু বাক স্বাধীনতা সবার চলে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি আসলে কিছু আলোচনা করতে চাচ্ছি এখন এই নতুন দেশের সম্পর্কে। মূলত আমি আমার প্রথম পরিচয়টা দিচ্ছি আর কি। আমি আসলে একজন প্রকৌশলী, একজন অধ্যাপক, একই সাথে একজন বিজ্ঞানী এবং মুক্তচিন্তার মানুষ, লেখক। সবচেয়ে বড় যে পরিচয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দাদা একজন সনদধারী মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি কখনো মুক্তিযোদ্ধার ভাতা বা কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি বা পাননি। এবং আমার নানা একজন মুক্তিযোদ্ধা, তিনিও কখনো কোনো সময় মুক্তিযোদ্ধার সনদ পর্যন্ত তিনি নেননি। তো এই মুক্তিযোদ্ধার যে আদর্শ, সেই আদর্শটাকে আমি মনে প্রাণে লালন পালন করি, ধারণ করি। তো সেই পরিপ্রেক্ষিতে আমার ব্লাডের মধ্যে যে ন্যায়ের পক্ষে সবসময় কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সেক্ষেত্রে আমার কলম সবসময় চলতো। যার কারণে আমার পূর্ববর্তী ফেসবুক পেজ, আমার সাথে যারা ছিলেন, আমার বন্ধু মহল থেকে আমার ছাত্রছাত্রীরা, আমার পূর্ববর্তী পেজটি আর খুঁজে পায় না, যেহেতু সেটা হ্যাক হয়ে গেছে। তো নতুন পেজের ক্ষেত্রে আমি সর্বপ্রথম আমার ভিডিওটা দিচ্ছি দেশের পক্ষে। আমি কিছু বিষয় পয়েন্ট আউট করতে চাচ্ছি এখনকার সময় এই নতুন দেশের সূচনা লাগলে, যে এগুলো যদি পয়েন্ট আউট, আমার মনে হয় এগুলো যদি পয়েন্ট আউট করা হয় বা এগুলো নিয়ে যদি আমরা সবাই কাজ করি, সাধারণ জনগণ, আমি একজন সাধারণ জনগণ, এবং সবাই মিলে যদি দেশের সরকার, সাধারণ জনগণ কাজ করে যদি সরকারকে আমরা সাহায্য করি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশটা খুব স্বয়ংসম্পূর্ণ, খুব দ্রুত হচ্ছে যে আমরা আমাদের যে ঋণগুলো আছে, আমরা আমাদের যে ল্যাকেজগুলো আছে, সরকার কাটিয়ে উঠতে পারবে। এর প্রথম ক্ষেত্রে আমি 20টা পয়েন্ট আউট করেছি। 20টা পয়েন্ট আউট আমি খুব দ্রুত বলতে চাই। নাম্বার 1 হচ্ছে যে আসলে যেসব আমাদের এখন যিনি সরকার আছেন, ডক্টর ইউনূস, এবং যেসব উপদেষ্টা আছেন, আমার মনে হয় যে বেশিরভাগ উপদেষ্টাই, আমি সবাইকে বলবো না, বেশিরভাগ উপদেষ্টাই হচ্ছে যে তারা তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং হচ্ছে যে তাদের যে মেধা, এতে তাদের উপদেষ্টা হিসেবে তারা যথেষ্ট পরিমাণে উপযুক্ত। সবাইকে আমি বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলতেছি। তো এই ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারকে আসলে বিব্রত অবস্থায় না ফেলার জন্য আমাদেরকে কিছু সবাইকে কাজ করতে হবে, সেটা প্রশাসন থেকে, সাধারণ জনগণ থেকে, সবাইকে। যেমন নম্বর 1 হচ্ছে যে আদালতে যেসব অভিযুক্তদের নেওয়া হচ্ছে তাদেরকে মূলত নিরাপত্তা প্রদান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আদালতে যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মহল তাদেরকে হামলা করতেছে, ডিল ছুটতেছে, মারতেছে। তো প্রশাসনকে এখন আসলে সম্পূর্ণভাবে কাজ করতে হবে এবং তাদেরকে কঠোর হতে হবে। এবং সেক্ষেত্রে হচ্ছে যে অন্য সব দল যারা নামছে সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে, যেমন আনসার বলি, তারপরে রিক্সাওয়ালারা এবং সাধারণ জনগণ, যারা এই বিভিন্ন বাহিনী যারাই নামুক না কেন, তাদেরকে রক্ষার জন্য এবং তাদেরকে যারা যৌক্তিক দাবি নিয়ে নামতেছে সেই দাবিগুলো সরকারের দেখা উচিত। কিন্তু এখনকার সময় হচ্ছে যে আমাদের যে বন্যার সময়, এই সময়টাতে সরকারকে বিব্রত অবস্থায় না ফিরিয়ে তাকে কিছু সময় দেওয়া দরকার এবং প্রশাসন তাদেরকে রুখবে, যা করা সেটা প্রশাসন করবে। এক্ষেত্রে ছাত্রদেরকে নামা এবং ছাত্রদেরকে রুখা সেটা ঠিক হবে না, তাহলে দেশটা আসলে সেই স্বৈরাচারী অবস্থার দিকে চলে যাবে। আর বারবার ছাত্রদেরকে সামনে এনে জনতাকে পিছিয়ে রাখাটাও ঠিক হবে না, কারণ ছাত্রদের সাথে জনতা ছিল এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার ক্ষেত্রে। এক্ষেত্রে যদি বারবার ছাত্রদেরকে সকল কিছুর ক্ষেত্রে আনা হয়, তাহলে এটাকে ক্ষমতার অপব্যবহার হবে, যেটা পূর্ববর্তী অবস্থায় আমরা দেখেছি যে বিগত সরকার ছাত্রলীগকে এনে, স্বৈরাচারী সরকার ছাত্রলীগকে এনে ক্ষমতার অপব্যবহার করেছিল। তো সেই জিনিসটা আসলেই একদম ঠিক প্রিভিয়াস অবস্থায় ফিরে যাবে।
এরপর হচ্ছে নম্বর 4 হচ্ছে গত 15 বছর যাদের চাকরি হয়েছে, যে বিগত সরকার আমলে যে জাল সনদ দিয়ে, ঘুষ দিয়ে এবং যারা দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছেন, যারা প্রশ্নপত্র কিনে যারা চাকরি পেয়েছেন, এরকম সকল সেক্টরের কর্মকর্তা কর্মচারীদেরকে স্যাক করতে হবে। তাদেরকে স্যাক করে সেখানে মেধাবীদের স্থান দিতে হবে। অনেক ছাত্র আছে যারা খুবই মেধাবী, যারা বের হয়ে গেছে, অ্যালামনাই আছে অনেক, তো তারা আসলে চাকরি পাচ্ছে না, বেকার, তাদেরকে এসব স্থানে দিতে হবে। যারা কর্মবিরতি নিচ্ছেন যে জবাবদিহিতার ভয়ে, যেমন হচ্ছে যে সাব রেজিস্ট্রার শুনলাম, আনসাররা, পুলিশরা এবং সকল সেক্টরে তারা যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, সেসব সম্পদের জবাবদিহিতার জন্য আসলে তারা কর্মবিরতিতে চলে যাচ্ছে। তো এই কর্মবিরতি যারা নিবে তাদেরকে সম্পূর্ণভাবে স্যাক করতে হবে। তাদেরকে স্যাক করে এই মেধাবী যেসব বেকার আছে তাদেরকে সেই সব স্থানে বসাতে হবে এবং তাদের যে সম্পদের যে উৎসগুলো আছে এগুলো দুদকের মাধ্যমে তদন্ত করে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিগত সরকারের সময়ে এবং ছাত্র আন্দোলনের সময়ে যেসব নিহত ছাত্র আছে বা জনতা আছে যারা নিখোঁজ, গুম হওয়া এবং আহত ছাত্র জনতাদের লিস্ট করে চিকিৎসা ও তাদের পারিবারিক আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের প্রবাস কল্যাণ ব্যাংক থেকে তাদের যে সর্বোচ্চ সহায়তা এবং তাদের যে সন্তানদের যেসব শিক্ষা, চিকিৎসা, চাকুরি, পেনশন ইত্যাদির ব্যাপারে সরকারকে আসলে নজর দিতে দেওয়াটা উচিত। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই দেশের আভ্যন্তরীণ ব্যাপারগুলো এবং আন্তর্জাতিক যেসব চুক্তি আছে সেসব ব্যাপারগুলোকে খুব এইভাবে, যেটা ইন্টেলিজেন্সের পরিচয় দিতে হবে, বুদ্ধিমত্তার সাথে সেগুলোকে আসলে হ্যান্ডেল করতে হবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে যারা যেরকম সরকারি বিগত সরকারের সময় যেসব কর্মকর্তা কর্মচারী আছেন যে কীভাবে দুর্নীতি করেছেন, যেমন আবেদ আলী ছিলেন, আবেদ আলীর মতো অনেক ড্রাইভার এখনও হচ্ছে যে বেনজিরের মতো, তারপরে হারুনের মতো অনেক পুলিশ, আজিজের মতো হচ্ছে যে অনেক সেনা কর্মকর্তা এবং ছাত্রলীগদের দেখেছি যারা 2000 কোটি টাকা একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে করেছে, মানে অর্জন করেছে। তো এদের মতো অনেক ছাত্র যারা হচ্ছে যে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, এরকম কিছু উদাহরণ আমার ক্ষেত্রে আছে। যেমন আমার এলাকাতে এরকম আবেদ আলীর মতো অনেক ড্রাইভার রয়েছেন যাদের হচ্ছে যে বিঘায় বিঘায় সম্পত্তি, 6-7 তলা বাড়ি, যেটা আমরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও কখনো আমরা উপার্জন করতে পারিনি, আর প্রবাসী হয়ে উপার্জন করতে পারিনি। তো এইসব সম্পদগুলো এইসব ক্ষেত্রে এগুলো তদন্ত করে সেগুলো হচ্ছে যে প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে সেগুলোকে সংরক্ষণ করতে হবে এবং এই রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে দেশের উন্নয়ন এবং যে বৈদেশিক ঋণগুলো আছে ঋণগুলো পরিশোধ করতে হবে। ব্যাংকগুলোতে যেসব আমরা জানি যে এসালমের ক্ষেত্রে যে ব্যাংকগুলো যে দেউলিয়া হওয়ার মতো অবস্থায় আছে, তারপরে ব্যাংকের ক্ষেত্রে মানুষের আস্থা নেই, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আস্থা নেই। বাংলাদেশের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো হচ্ছে যে অনেকটা ব্যবসা বাণিজ্যের মতো হয়ে গেছে। হাসপাতাল, প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা বাণিজ্য, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেই। এইসব সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোক বসিয়ে জনগণের আস্থা এবং সেবাগুলোকে এবং আমানতগুলোকে নিশ্চিত করতে হবে। সরকারি চাকরির যে বৈষম্যগুলো, যেমন বেতন ভাতা সুবিধা, এই বৈষম্যগুলো নিষ্পত্তি করতে হবে। যেমন আমি যদি বলি যে এখনকার সময় সরকারি চাকরি যেমন আছে, নবম গ্রেডের হচ্ছে 22,000 টাকা, দশম গ্রেডের 16,000 টাকা, 11তম গ্রেডের আছে 10,000 প্লাস এত টাকা। এই যে এদের ক্ষেত্রে যে বৈষম্য, যে হ্যাঁ নবম গ্রেডের 22,000 টাকা ঠিক আছে, দশম গ্রেডের ক্ষেত্রে সেটা 16,000 না হয়ে সেটা হয়তো আর একটু বাড়ানো দরকার, 18,000 বা 20,000 হতে পারে। সেক্ষেত্রে আবার 11 গ্রেডের 10,000 প্লাস না হয়ে সেটাকে একটু বাড়িয়ে 16,000 বা 18,000 হতে পারে। কারণ ডে বাই ডে যে নিত্যনৈমিত্তিক যেসব বাজার ব্যবস্থা, বাজারে যেসব চড়া দাম, এক্ষেত্রে সাধারণ জনগণগুলো হিমশিম খেয়ে যাচ্ছে। যারা কর্মচারী লেভেলে আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা হয়তো তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারতেছে। যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা খুবই তাদের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু দুর্নীতির দিকে প্রলুব্ধ হচ্ছে। তো এক্ষেত্রে তাদের এই জিনিসগুলো, বেতন ভাতাগুলো তাদেরকে একটু দেখতে হবে যে কিছুটা হলে তাদের উন্নয়ন করা যায় কিনা, এক্ষেত্রে তাদের জিনিসটা দেখতে হবে। এবং প্রাইভেট সেক্টরেও নির্দিষ্ট কিছু বেতন স্তর চালু করা উচিত। কারণ প্রাইভেট সেক্টরে আমরা দেখি যখন একটা মেধাবী ছাত্র সে একজন গ্রাজুয়েশন করেও সে যখন চাকরি পায় না, তখন সে প্রাইভেট সেক্টরে গিয়ে যেসব চাকরি করে খুবই নিম্নমানের চাকরি করে এবং তাকে সেখানে বলতে গেলে তাকে
জুলুমের শিকার হতে হয়, কারণ তাকে একটা লামসাম বেতন দেয় প্রাইভেট সেক্টরে এবং সে চাকরিও ছাড়তে পারে না, কারণ তার পরিবারের দিকে মুখছে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরে একটা নির্দিষ্ট বেতন স্কেল চালু করা উচিত। যে সরকার যখনই থাকে তার সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করে, এর অর্থ এই না যে সবাই হচ্ছে স্বৈরাচারকে সমর্থন দেয় এবং তারা কিন্তু তাদের দৈনন্দিন কাজগুলো তাদের করে যেতে হয়। এক্ষেত্রে কেউ ভালো কাজ করেছে, কেউ হয়তো দুর্নীতিগ্রস্ত হয়ে সুবিধা লুটেছে। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কারা কারা দুর্নীতিগ্রস্ত হয়ে সুবিধা লুট করেছে, তাদেরকে স্যাক করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিগত স্বৈরাচারী সরকারে আমরা যারা মিথ্যা মামলা ও চাকরিচ্যুত হয়েছে তাদের ব্যাপারে তদন্ত করে আইনগতভাবে তাদেরকে তদন্ত করে এই মামলা যদি মিথ্যা হয় তা নিষ্পত্তি করতে হবে, খালাস করতে হবে এবং তাদের চাকরিতে বহাল করতে হবে। অভিযুক্ত যেসব আমলা আছে এবং প্রশাসন যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা দেখি যে বদলি করা হয়। এইসব অভিযুক্ত দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং আমলাকে বদলি না করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, কারণ তাদেরকে যদি বদলি করা হয় তাহলে হয়তো গিয়ে মানে এমন অবস্থা হয়েছে যে তারা একটা সেক্টর ধ্বংস করেছে, এখন বদলি করে যে সেক্টর দেবে সেই সেক্টরটা তারা ধ্বংস করে দেবে। তো সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আবরার ফাহাদের হত্যা, মেজর সিনহা হত্যা, আয়নাঘরের যেসব নির্যাতন এবং আয়নাঘরের যেসব হত্যা হয়েছিল এবং ডিবি অফিসের যেসব হত্যা নির্যাতন, র্যাবের দ্বারা খুন, পুলিশের দ্বারা খুন, বিভিন্ন প্রশাসনের দ্বারা খুন এবং আবু সাইদের হত্যা সহ সকল খুনগুলোর তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত এবং আনতে হবে। এতে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করা যাবে না, যেটা গত স্বৈরাচারী সরকার করেছিল, যে নির্দোষ ব্যক্তিদেরকে এক্ষেত্রে হয়রানি করেছিল এবং প্রশাসনও এক্ষেত্রে সম্পূর্ণ সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে বা সরকারের সাপোর্ট করেছিল। এগুলো করা যাবে না। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণ কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশের যেসব ট্রানজিট পরিবহন বা ট্রেন, পানি ও অন্য দেশকে বাংলাদেশের যেসব হচ্ছে যে তেল, গ্যাস, মানে তৈল মর্দন করা তেল, গ্যাস, ইলিশ এগুলো দেয়া, এসবগুলো বন্ধ করতে হবে এবং রপ্তানি ও আমদানি ক্ষেত্রে উইন সিচুয়েশন তৈরি করতে হবে, যেটা বাংলাদেশের জন্য হচ্ছে যে উইন, আমরা হয়তো জিতবো এবং সেই দেশের জন্য হয়তো তারা হয়তো লাভবান, এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগ্য লোক দ্বারা। প্রতিহিংসার বশবর্তী হয়ে ভিন্ন দল ও মতের লোকদের ব্যক্তিবর্গের বাড়িকে ডাকাতি ও লুটপাট বন্ধ করতে হবে, কারণ এক্ষেত্রে মেধাবী ছাত্ররা কখনোই সব কাজ করে না। এক্ষেত্রে তৃতীয় পক্ষ যারা সন্ত্রাসী এবং ডাকাত গোষ্ঠী তারা কিন্তু এক্ষেত্রে লাভবান হচ্ছে এবং মেধাবী ছাত্রদের নাম দিয়ে তাদেরকে কলঙ্ক করতেছে। তো সেক্ষেত্রে এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে এবং এক্ষেত্রে যারা প্রশাসন আছে, পুলিশ আছে, তাদেরকে তৎপর হতে হবে। এখন তাদেরকে অবশ্যই তাদের যে কাজগুলো আছে, তাদের যে সার্ভিসগুলো আছে, তাদের সার্ভিসে ফিরে আসতে হবে। বন্যার্থদের সহযোগিতায় সবাই এগিয়ে আসতে হবে এবং দেশের এই দুর্যোগ অন্তর্বর্তী সরকারের সূচনায় সরকারকে স্থিত হতে একটু সময় দিতে হবে এবং এক্ষেত্রে আমাদের সাহায্য করতে হবে। এক্ষেত্রে কেউ স্বৈরাচার সরকারের দোসর হয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করাটা উচিত হবে না এবং সেটাও যদি করে সেক্ষেত্রে প্রশাসনকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সব খাতে দমন করতে হবে। এই দেশটা আমাদের সবার, সব ধর্মের, সব গোত্রের, সব দলের, তাই সকলের বাক স্বাধীনতা থাকবে, সকলের মত স্বাধীনতা এবং ধর্ম উৎসব স্বাধীন থাকবে। ধর্ম যার যার, উৎসব তার তার, তবে দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা বজায় রেখে যার যার চিন্তা চেতনার প্রকাশ ও উৎসব পালন করতে হবে বা পালন করা উচিত বলে আমি মনে করি। বাজার নিয়ন্ত্রণ ও শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে প্রণোদন এবং এসব পেশায় যোগ্য শিক্ষককে এবং যোগ্য বিজ্ঞানীদেরকে এবং যোগ্য গবেষকদের বসাতে হবে এবং শহর ও প্রান্তিক যে বাজারগুলো সেগুলো মনিটরিং করা উচিত, কারণ বাজারের অবস্থা খুবই খারাপ। আমি আমাদের গ্রামে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে আমরা যে শহরে যে ইলিশ মাছটা আমরা 1500 টাকা 1600 টাকা কিনি, সেটা গ্রামের মানুষ 2500-3000 টাকায় কিনে। তো গ্রামের অবস্থা প্রচণ্ড খারাপ এবং বন্যার অবস্থায় তো আরও খারাপ। এক্ষেত্রে গ্রামের বাজার মনিটরিং না করলে গ্রামের যেসব সাধারণ জনগণ আছে তারা খুবই দুর্ভোগ পোহাচ্ছে। এই বাজার নিয়ন্ত্রণে আসলে প্রশাসনকে এখন রীতিমতো তৎপর হতে হবে। সুশীল, নারীবাদী, চেতনাবাদ
তেলবাজ এইসব বাদ দিয়ে আদর্শ নাগরিক হিসেবে প্রত্যেকে নিজ নিজ স্থানে সৎ থাকে, এসব দুর্নীতি আসলে দূর করা সম্ভব এবং এগুলো করতে হবে। আর হচ্ছে যে আমরা দেখেছি যে এখন যারা কাউন্সিলর আছেন, এখন যারা মেম্বার আছেন, তাদেরকে আসলে কাজের সুযোগ দিতে হবে। পূর্ববর্তী আমি বারবার বলেছি যে আসলে গত সরকারের সময় সরকারি পক্ষ হয়ে অনেকে কাজ করেছে এবং অনেকের কাজ করে যেতে হয়েছে। যে সরকার হবে সেই সরকারের পক্ষে তারা কিছু হলে কাজ করবে, তাই বলে সবাই স্বৈরাচার সরকারের সমর্থনে ছিল না। যেমন আমার এলাকায় যিনি কাউন্সিলর আছে আমার গাজীপুরে খাইলপুরে, উনি যথেষ্ট একজন ভালো মানুষ এবং সচ্চরিত্রবান লোক। তো তাদেরকে যদি এইসব যারা ভালো মানুষ আছে তাদেরকে কাজ করার সুযোগ না দিয়ে, তাহলে হচ্ছে যে গ্রামের অবস্থা আস্তে আস্তে আরও অস্থিতিশীল অবস্থায় পড়ে যাবে। আবার একইভাবে আমি দেখেছি, আমি আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমি দেখি যে সেখানের একজন মেম্বার তিনি একটা রাজপ্রাসাদ বলেছেন, মানে ফুলে ফেপে বড় হয়ে উঠেছেন। তো যারা হচ্ছে যে একদম দুর্নীতিবাজ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে হচ্ছে যে ওই স্থান থেকে অপসারণ করতে হবে। যারা সৎ আছেন তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। যারা দুর্নীতিবাজ, যে আমার নানাবাড়ি এলাকায় আমি চেয়ারম্যানকে দেখেছি, মেম্বারকে দেখেছি, তারা চেয়ারম্যান যে প্রাসাদ গড়ে তুলেছেন, মেম্বারকে দেখে আমি আরও অবাক, সে চেয়ারম্যানের থেকে বড় প্রাসাদ গড়ে তুলেছেন, কিন্তু এই মেম্বার চেয়ারম্যানের আগে তারা বেকার ছিলেন, তারা কোনো কাজই করতেন না এবং দুবেলা ঠিকমতো ভাত খেতে পারতেন কিনা সেটাও তাদের জন্য দূর হয়েছে। তো এই গত সরকারের স্বৈরাচারী সরকারের সময় যারা ফুলে ফেপে হয়ে উঠেছেন তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের এই কাজগুলো যারা মেধাবী আছেন বা অন্য কোনো যেসব জনপ্রতিনিধি আছেন তাদেরকে দিয়ে করানো যায় কিনা তার ব্যবস্থা করতে হবে। এবং যারা সৎ, নীতিবান, চরিত্রবান, ভালো, যেটা আমার এলাকায়, আমার গাজীপুরের এলাকায় আছে, সেখানে ওইরকম কাউন্সিলর যিনি আছে তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। তো আসলে এই কাজগুলো যদি আমরা সবাই, দেশটা মূলত আমাদের সকলে, দেশটা আমাদের সবার জন্য, এই দেশে বসবাস করবে মতি, মেথর, চামার, তারপরে বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ জনগণ, ছাত্র জনতা, সবারই এই দেশটা। আসলে আমাদেরকে দেশটাকে গড়তে সবাইকে আমাদের একতাবদ্ধ হয়ে, আমরা যে দলই করি না কোনো সমস্যা, আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, আমি দলমত নির্বিশেষে কথা বলি। আমি এখন পর্যন্ত কোনো দল করি না, ভবিষ্যতে করবো কিনা আমি জানি না। তবে মানুষ তার মতাদর্শ নিয়ে চলবে, এটাই স্বাভাবিক, এবং বাকস্বাধীনতা থাকবে, এটাই স্বাভাবিক, এবং সকলকে সকলের বাকস্বাধীনতা রেসপেক্ট করতে হবে, সকলের প্রতি সকলের সম্মান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, তাহলে আমাদের দেশ পিছনে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই।